আপনারা অবকাশ দিয়েছেন, এরও একটা আয়ু আছে, অর্থাৎ আমি এখান থেকে বেরিয়ে চলে যাব একটু পরে। যে সময়টুকুর জন্য আমি রইলাম সেটুকু রইল আমার এইখানে অবস্থানের আয়ু, কিন্তু তা তো নয়। আমি বাড়ি চলে যাব তখনও আমার মনে পড়বে, আর অনেকগুলো কথা মনে পড়বে। তেমনি মানুষের যে শরীরের আয়ু তার যখন শেষ হয়ে যায় তখন আমরা তাকে কেউ দাহ করি, কেউ কবরস্থ করি, কেউ বা ওই পার্সিদের মতো ওই টাওয়ার অফ সাইলেন্সে রেখে আসি। তো শরীরটা চলে যায়, কিন্তু মানুষটি এবং তার কাজ একেবারে পূর্ণ মাত্রায় বর্তমান থাকে যদি তিনি সেই রকম কাজ করে যেতে পারেন, করতে পারেন। সুতরাং আমি বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়ে আসতে পেরেছি এমন কথা বলছি না। আমি বলছি যে আমার মনে হচ্ছে যেন আমার চারিদিকেই বিভূতিভূষণ কোথাও বিরাজ করছেন। এখন আমি বলি যে আমার বিভূতিভূষণের প্রতি আমার যে প্রণাম, তা আমি একটি দীর্ঘ কবিতায় আজ থেকে 30 বছর আগে জানিয়েছিলাম। 30 বছর আগে আমি একবারেই বিদ্যালয়ে এসেছিলাম, তখন কোনো অনুষ্ঠানে আসিনি, তখন এমনিই এসেছিলাম। আমার সঙ্গে আমার একজন চিত্রশিল্পী বন্ধু এসেছিলেন। তারপরে আমি একটি দীর্ঘ কবিতা লিখেছিলাম, যা দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সেটা ছিল বিভূতিভূষণের জন্ম শতবর্ষ, 1994 সাল। আমি বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ও প্রশ্রয় পেয়েছি আমার লেখক জীবনের একদম প্রথম দিকে। বিভূতিভূষণের যিনি আমরা যাকে মিত্রা বৌদি বলি, যিনি নিজে অত্যন্ত সুগায়িকা, তার স্নেহ প্রশ্রয় লাভ করেছি সেই সময়ই, মানে আজ থেকে 51 বছর আগে। আর তার যে পুত্র তৃণাঙ্কুরের বয়স যখন 25, তখন আমার বয়স 50 পেরিয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে সেই 25 বছরের ছেলেটির বন্ধুত্ব হয়েছিল, এবং আজও যখন তার সঙ্গে আমার দেখা হলো দেখলাম সেই বন্ধুত্বের স্মৃতি, মানে বন্ধুত্বের যে স্থায়িত্ব তার মধ্যে একদম অম্লান। হ্যাঁ, সে আমার থেকে 26 বছর পরে জন্মেছে, তার জন্য মানে তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে না তা নয়। নিজের থেকে বয়সের ছোট মানুষকেও, ছোট কেউ ঘটনাচক্রে পরে জন্মালেও তাকে শ্রদ্ধা করা যায়। একটি খুব বড় প্রতিষ্ঠানের চাকরি অনায়াসে ছেড়ে দেওয়ার জন্যে, এবং সেটা শিল্পের জন্যে। সে সঙ্গীত ভালোবাসে, সঙ্গীতের বেশি চর্চায় বেশি মনোযোগী হওয়ার জন্য সেই খুব বড় প্রতিষ্ঠানের চাকরি অবহেলায় ছেড়ে দিয়েছিল। আমি বুঝেছিলাম হ্যাঁ, এই বিভূতিভূষণের পৌত্র হওয়ার যোগ্য। সে আজকে আমাদের সঙ্গে আছে, আমাদের এখানে আছেন। আমি খুব ধন্য হলাম যে ডক্টর নীলঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি জাতীয় শিক্ষক এবং বিভূতি গবেষক, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান, যিনি হরপ্রসাদ মিত্রের কাছে তার পিএইচডি করেছেন। এই প্রসঙ্গে এই কথা বলা অন্যায় হবে না যে আমার মা, তিনি হরপ্রসাদ মিত্রের প্রত্যক্ষ ছাত্রী ছিলেন। আমার মা দুটো বিষয়ে এমএ পাস করেছিলেন, তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আমি এই অনুষ্ঠানে এসে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম তখন একজন নারীকে দেখলাম, তিনি কীভাবে সকলকে সংগঠিত করে নিয়ে চলেছেন। তাকে দেখে আমার মনে হলো যে আমার মাকে তো আমি দেখেছি, মানে আসলে আমার বাবা খুব অল্প বয়সে মারা যান, তখন আমার 8 বছর 5 মাস বয়স, আমার ভাইয়ের 5 বছর। আমাদের দুজনকে আমার মা বড় করেছিলেন, মানে বয়প্রাপ্ত করতে সাহায্য করেছিলেন। শি রেইজড আস, এবং তাকে তো অনেক যুদ্ধ করতে হয়েছিল।
তা আমি একজনকে দেখতে পেলাম, এর মধ্যে একজন নারীকে, যে দেখে আমার মনে পড়লো যে আমার মাকেও তো আমি এরকম দেখেছি, যে এইভাবে এই সমস্ত ছাত্রছাত্রীদের পরিচালনা করছেন, এইভাবে তাদের নিয়ে চলে যাচ্ছি। আমার এটা মনে পড়লো। এর সঙ্গে মনে পড়লো বিভূতিভূষণের না কাহিনীতে মায়ের চরিত্রের কথা। তার কত বদল হয়ে গেছে, কত সময় কেটে গেছে। বিভূতিভূষণের যে সর্বজয়া, তার সঙ্গে কি আমার মায়ের কোনো মিল আছে? বা আজকে আমি যে মহিলাকে দেখলাম, যে নারীটিকে দেখলাম, তার সঙ্গে কি সর্বজয়ার মিল আছে? কিন্তু কোনো একটা ধারায় এই মাতৃধারা বয়ে এসেছে। এই যে কথা সাহিত্যিক, তিনি যে আজও জীবিত, সেটা প্রমাণ যে আমার সেই মহিলাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো এবং আমার সর্বজয়ার কথা মনে পড়লো। আমরা দুই ভাই, আমাদের জীবনে কোনো দুর্গা নেই, কিন্তু আমার ভাই সে প্রয়াত হয়েছে, সে আর বেঁচে নেই। এখানে আছেন জাতীয় শিক্ষক মনোতোষ সরকার, তিনি আমাদের প্রধান অতিথি। এখানে আছেন কবি ও কথা সাহিত্যিক শ্রী নীলাদ্রি বিশ্বাস। ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্প অনুসারে কবি ও কথা সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাস 21 শতকের বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়েছিলেন। এই কবির আমি ও রবীন্দ্রনাথ কবিতার ভাষা, ইংরেজি ভাষার দ্য রবীন্দ্রনাথ অ্যান্ড মাইসেলফ কবিতাটি 1996 সালে দ্য এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত হয়ে নীলাদ্রি বিশ্বাসকে বিশ্ব পরিচিতি দান করেছে। তিনি আজকে আমাকে তার একটি বই উপহার দিয়েছেন। মানুষটিকে দেখেই আমার যা মনে হলো যে আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমি সেটা করলাম। আমি এখানে এসে আমি এই আরও বলি, এখানে পিনাকি চক্রবর্তী আছেন অধ্যাপক, এখানে আছেন গোপালনগর থানার ওসি শ্রী অসীম পাল। এদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমার ডান পাশে বসেছিলেন যিনি, শ্রী মনোতোষ সরকার, জাতীয় শিক্ষক। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আমি স্কুলের গণ্ডি পার হইনি। তা আমি দেখলাম যে বিদ্যা যে মানুষকে নম্র করে, তাকে মাটির মতো করে, যে মাটি থেকে শস্য হয়, যে মাটিতে বিদ্যার বৃষ্টিপাত হলে নতুন নতুন বৃষ্টিপাত হয় এবং সেখান থেকে শস্য জন্মায়। সেই শস্য হলো মানবিকতা, শস্য হলো ভালোবাসা, সেটা তার মধ্যে আছে। আমি দেখতে পেলাম রবীন্দ্রনাথের নাটকের যে ডাকঘর চরিত্রে প্রথম দৃশ্যেই যে বাক্যটি অমল বলে তার পিসেমশাইকে, যে পিসেমশাই তুমি দোহাই আমাকে পণ্ডিত হতে বলো না। এটা কেন রবীন্দ্রনাথ লিখেছিলেন সেটাও আমি আজকে বুঝতে পারলাম, নতুন করে বুঝতে পারলাম। আর আরও একটি জিনিস আমি বুঝতে পারলাম, সেটা হলো যে সঙ্গীত যে পরিবেশিত হলো, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তাই এই প্রাণের মানুষ সে কে সেটা জানবার জন্য আগে তো নিজেকে ভুলতে হয়। রবীন্দ্রনাথ বারবার বলেছেন না, এ আমির আবরণ স্খলিত হয়ে যাওয়ার কথা, বা বলেছেন এ মোহ আবরণ খুলে দাও গানে, আর কবিতায় বলেছেন যে এই আমির আবরণ স্খলিত হয়ে যাওয়ার কথা।
তো এই যে আমিটা আমাকে তো সারাক্ষণ ঘিরে থাকে, এইটা কিন্তু বিভূতিভূষণের মধ্যে কখনো ছিল না। বিভূতিভূষণ খুব সাধারণ জীবনযাপন করতেন, খুবই সাধারণ। তাকে একজন মানে ওই সময়ই কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, মানে এদের যে একটা প্রবল দাপট, কেমন নিহার রঞ্জন রায়, মানে এদের এদের যে এই যে বিদ্যার বৈদগ্ধ, এদের দগ্ধ করেছে বলবো না, এদের নিশ্চয়ই জ্যোতির্ময় করেছে, কিন্তু আগুনটাকে তারা আড়াল করতে চাননি, চেয়েছেন যে আগুনটা দেখা যাক, ফলে জ্ঞান হালকা হয়ে উপর দিকে উঠে যায়। আইনস্টাইন, আমি দুজনের নাম বলবো। 2017 সালে 1917 সালে একটা এই যে এখানে আবার একটা ভুল বলে ফেলেছিলাম, এক্ষুনি আমার স্লিপে ক্যাচ উঠে গিয়েছিল এবং ঝাঁপিয়ে পড়ে একজন ধরবার জন্য তৈরি হয়ে আসেন। 2017 বলে ফেলেছি। 2017-তে আইনস্টাইন কোথায়? 1917 সালে আইনস্টাইন একটা পেপার লিখলেন, সেখানে উনি বললেন যে এই যে এত বড় ইউনিভার্স, এত বড় মহাবিশ্ব, এই মহাবিশ্ব কিন্তু প্রত্যেকটা বস্তু পরস্পরকে টানছে বলে একটা স্ট্যাগনেশনের মধ্যে আছে, এবং সেটার নাম দিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। সেখানে রয়্যাল একাডেমি অফ সায়েন্সের সেই পেপারটা প্রকাশিত হলো। 1921-এ আইনস্টাইন নোবেল প্রাইজ পেলেন। এবার ভাবুন, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে নোবেল প্রাইজ প্রতি বছরে কত বিজ্ঞানীকে দেওয়া হয়। আমরা তো খবরের কাগজে পড়ি, কিন্তু আমরা কজনকে মনে রাখি? আমরা আইনস্টাইনকে মনে রেখেছি, রাউন্ডে কিন্তু অনেক কিছুর ওপরে। আইনস্টাইন বলেছিলেন, ইমাজিনেশন ইজ ফার গ্রেটার দ্যান নলেজ। নলেজ বা জ্ঞান, তার থেকে ইমাজিনেশন অনেক বড়। তার প্রমাণ আমরা কি করে পাই? প্রমাণ আমরা পাই যে ধরুন জুল ভার্ন, কি আর্থার সি ক্লার্ক, কিংবা আইজাক অ্যাসিমভ, এই তিনটে দেশের লোক তো, একজন ফরাসি দেশের লোক, একজন রাশিয়ার, আর একজন তো শেষ পর্যন্ত সিলনে চলে এসেছিলেন, আর্থার সি ক্লার্ক আমেরিকান। এরা তিনজন তাদের যে রচনার মধ্যে, যেগুলোকে কল্পবিজ্ঞান বলা হয়, এমন অনেক কথা লিখে গেছেন যেগুলো পরবর্তী শতাব্দীতে বা তার 50 বছর পরে, কখনো শতাব্দী পরে, কখনো 50 বছর পরে বিজ্ঞানীদের পর্যবেক্ষণে, মহাকাশযানে প্রেরিত যন্ত্রগণক দ্বারা এবং আকাশে অবস্থিত যে মহাকাশ স্টেশন, সেখান থেকে পাঠানো যেসব তথ্যসমূহ, তার বিশ্লেষণের দ্বারা সত্য প্রমাণিত হয়েছে যে এরা ঠিক বলে গিয়েছিলেন। তা আইনস্টাইন বললেন যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বলে উনি একটা পেপার লিখলেন, সেখানে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে উনি এস্টাবলিশ করলেন, উনি প্রতিষ্ঠা দিলেন, এবং 1921-এ উনি পেলেন নোবেল প্রাইজ। সারা পৃথিবীতে হইচই পড়ে গেল। আইনস্টাইনের জন্মের 10 বছর পরে জন্মানো একজন বিজ্ঞানী, যিনি কোনোদিন নোবেল পাননি, কিন্তু আজকে তার নামটা বললেই আপনারা চিনতে পারবেন। তখন তিনি প্রায় একেবারেই অপরিচিত আর কি, নিজের মতো নিজের সায়েন্স করেন। তিনি 1929 সালে, অর্থাৎ আইনস্টাইন নোবেল প্রাইজ পাওয়ার 8 বছর পরে, ওই পত্রিকায় একটা পেপার লিখলেন
সেই পেপারে উনি কি দেখালেন? উনি দেখালেন যে রেড শিফট। রেড শিফট মানে হচ্ছে লাল সরণ। ওই রেড শিফট থেকে তিনি বুঝতে পারলেন যে এক একটা গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির থেকে দূরে সরে যাচ্ছে ক্রমাগত।